মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় চলে গেলেন আবুধাবিতে। সেখানে গিয়ে তিনি ইউএইর সঙ্গে 3টে বড় কৌশলগত চুক্তি ইতিমধ্যেই সেরে ফেলেছেন। কি সেই চুক্তি, আমরা আসবো আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, এবার এই জায়গাটাতে আসবো। এই যে আগামী 50 বছরে ভারতবর্ষের ভবিষ্যৎ একেবারে সিকিওর হয়ে গেল, কিভাবে হলো এই চুক্তি? মূলত টার্গেটটা কি? দেখুন, এনার্জির এন্টায়ার ডাইনামিক্সটা একটু বুঝতে হবে। এনার্জির এন্টায়ার ডাইনামিক্সটা নট জাস্ট এক্সট্রাকশন বাট ডিস্ট্রিবিউশন, চ্যানেলিং, সেই ডিস্ট্রিবিউশন চ্যানেলিংয়ের পরে রিজার্ভেশন, এনার্জিকে রিজার্ভ করাটা, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। শুধু তাই নয়, এনার্জির বিভিন্ন রকম সোর্স থাকে, অল্টারনেট সোর্স, ডাইরেক্ট সোর্স, ন্যাচারাল সোর্সেস, রিনিউয়েবল এনার্জি। এই গোটা ধরনের যে এনার্জির এক্সিস্টেন্সিয়াল স্টেটাসগুলোকে, এইগুলোকে একের পর এক ব্যবহার করে তার মতো করে, সব জিনিস তো একসাথে হবে না, তার মতো করে ব্যবহার করে একটা অর্থ সামাজিক পরিকাঠামো তৈরি করা, যেটা একটা রাষ্ট্রকে গ্রো করতে হেল্প করে। এই পরিকাঠামো তৈরি করার জন্যে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ডিপেন্ডেন্সি, ওয়ান সাইডনেস অ্যান্ড সব থেকে জরুরি কথা যে আমরা যেন মাল্টি ডাইমেনশনাল প্রেজেন্স থাকে আমাদের এনার্জি সেক্টরে, এটা যদি না হয় তাহলে আমাদের পক্ষে সত্যিকারের বেড়ে ওঠাটা খুব কষ্টকর। আমরা ধরুন আমি খুব সহজ ভাষায় একটা জিনিস বোঝাচ্ছি। আপনার সংসার চালাতে রেশন লাগে, চাল ডাল নুন তেল লাগে। এই চাল ডাল নুন তেল আপনার পাড়ায় একটাই দোকান আছে, আপনি সেখান থেকেই কেনেন। এবার ধরুন সেই দোকানটা কোনো কারণে একদিন বন্ধ আছে, তার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটছে, মারা গেছে, বন্ধ আছে। এইবার আপনি চাল ডাল নুন তেল না কিনে না খেয়ে আপনাকে হয়তো 2 কিলোমিটার দূরে গিয়ে একটা চাল ডাল নুন তেলের ব্যবস্থা করতে হবে। এই জন্যে যদি আপনি মাল্টিপল দোকানের সাথে সম্পর্ক রাখেন তাহলে কী হবে, আপনার যেখান থেকে সুবিধা, কারণ পয়সা দিয়ে খাবেন আপনি সব দোকান থেকে, যেটা সুবিধা সেই অল্টারনেট সোর্সগুলোকে তখন আপনি ইউটিলাইজ করতে পারবেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে এনার্জির ক্ষেত্রেও এই ইকুয়েশনটা খুব একটা আলাদা কিছু না, ইটস অল দ্য সেম। আমাকে মাল্টি ডাইমেনশনাল এক্সিস্টেন্স নিয়ে ভাবতে হবে, সবার সাথে সম্পর্ক রাখতে হবে। আমার যদি ক্যানাডার সাথে সম্পর্ক বেটার করলে আমি গ্যাস পাই, আমি করব অবশ্যই। আমরা এই যে 3টে ডিল হয়েছে, আমরা এক এক করে আলোচনা করি। প্রথমে 3টে ডিল একটু বলি। 30 মিলিয়ন ব্যারেল স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ পার্টনারশিপ। 2 নম্বর হচ্ছে 5 মিলিয়ন ফ্রেশ ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে ইনফ্রাস্ট্রাকচারাল ক্ষেত্রে। আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী এলএনজি এবং এনার্জি সিকিউরিটি পার্টনারশিপ। আমি এক এক করে আলোচনায় আসি। প্রথমে হচ্ছে যে 30 মিলিয়ন ব্যারেল স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ পার্টনারশিপ, এটা ভারতকে কতটা সাপোর্ট দেবে? এই যে এই ক্রাইসিসের সময় এনার্জি রিজার্ভ সাপোর্ট দেয়। আপনার যদি জমানো পয়সা না থাকে, আপনার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে আপনার পাশে কি দাঁড়াবে? এটা কিভাবে সম্ভব হবে? এটা বিভিন্ন রকমভাবে এনার্জি সেক্টর করা যায়, বিভিন্ন রকমভাবে এনার্জি স্টোরেজ করা যায়। সেই এনার্জি স্টোরেজ, এনার্জি সেক্টরাইজেশন, এনার্জির বিভিন্ন রকম লেভেলিং করে সেগুলোকে স্টোর করা হয়। এবং যেটা খুব দুঃখের সাথে আমি বলতে আজকে খুব মানে খারাপ লাগছে, সেটা হচ্ছে এই এনার্জি রিজার্ভসগুলোর উপর আমেরিকা আক্রমণ করার সময় একবারও ভেবে দেখেনি যে এটা কত দেশের ক্ষতি করে চললো। মানে দুটো জমিদারের মধ্যে ঝামেলা, পাড়ার পুকুরের মধ্যে বিষ মিশিয়ে দিল, পাড়ার নিরীহ গ্রামবাসীরা তো মারা যাবে, কারণ সবাই তো এই পুকুরের জল খায়। পয়েন্ট হচ্ছে এই ধরনের বোকা বোকা অরাজনৈতিক অকূটনৈতিক মানসিকতাগুলোর জন্যই তো আজকে এনার্জির এই ধরনের টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারতবর্ষ তো একটা গুলিও চালায়নি, ভারতবর্ষ একটা গোলাও চালায়নি, তাহলে ভারতবর্ষ আজকের ডেটে এরকম নড়ে চড়ে বসছে কেন? 1 টাকা হলেও ভারতবাসীদের বেশি দিতে হচ্ছে কেন? দিতে হচ্ছে তার কারণ ইরান জ্বলছে, দিতে হচ্ছে তার কারণ ইরানের হরমুজ প্রণালী নিয়ে যেই গোয়ার্তুমি আমেরিকার সাথে চলছে সেটা বিশ্বকে ক্ষতি করছে। এটা কি ইরানকেও একটা বার্তা দিয়ে দেবে? অফকোর্স ইরানকে বার্তা দিই, অফকোর্স ইরানকে বার্তা দিই। আমি পরের লাইনটা এটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে সফট বার্তা। সব জিনিস তো বোঝাতে হয় না, সব জিনিস কি কথা বলে বলতে হয়? কিছু জিনিস বোঝাতে না হয়। একটা এসএসবি সহসা সীমা বলে একটা দারুণ লাইন আছে, হঠাৎ মনে এসে গেল লাইনটা হচ্ছে औजार बाद में निकालो आँख पहले निकालो। আচ্ছা, औजार बाद में निकालो, औजार মানে গান হোয়াট এভার অ্যামিউনিশনস ইউ হ্যাভ, औजार बाद में निकालो आँख पहले निकालो। চোখ দিয়ে প্রথমে বুঝিয়ে দাও যে ইউ আর নট ওকে উইথ দ্য সিনারিও। তো সেম সফট বার্তা, আমাকে গায়ে হাত দিতে হবে না, ঝগড়া করতে হবে না ইরানের সাথে। ইরান যখন নিজের স্ট্যান্ডে এত বেশি রকমভাবে সেলফ সেন্ট্রিক হয়ে গেছে, যেটা আমার এখন যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ইরান কিন্তু এখন বেশ কিছু ভুল করছে, এবং এটা ডেসপারেশন থেকেও করতে পারে, এটা দেয়ালে পিঠ আর
চলতে পারছে না ইরান, সে কারণে করতে পারে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে ইরানের গোটা স্ট্যান্ডটাকে ভারতবর্ষ কেন পৃথিবীর 99% দেশ সমর্থন করেছিল, তার কারণটা হচ্ছে ইরান ওয়াজ লজিক্যালি কারেক্ট। ইরান নিজের জায়গা থেকে লজিক্যালি কারেক্ট যে আমি আমার রাইটসগুলোকে প্রোটেক্ট করব। কিন্তু এখন সেটা গাজোয়ারির পর্যায়ে চলে এটা গেছে। গাজোয়ারির পর্যায়ে চলে গেছে। এবং সবথেকে বড় কথা, এনার্জি রেস্ট্রিকশন বা সিলেক্টিভ এনার্জি রেস্ট্রিকশন, এই ধরনের ব্যাপার নিয়ে ইরান আলোচনা করতে পারতো। এই ধরনের ব্যাপার নিয়ে ইরান ভাবনা চিন্তা, আমার বিশ্বাস যদি সেটা হতো তাহলে বহু দেশের কূটনীতিবিদরা ইরানকে সহযোগিতা করতো। ইরান যদি বলতো যে শুনুন, আমি কোনোভাবেই ডাইরেক্ট তেল বেচবো না আমেরিকাকে বা ইসরায়েলকে, আমি কোনোরকম এই আমেরিকা ইসরায়েলের ট্রেড অ্যালাউ করবো না, বাকি হরমুজ প্রণালী দিয়ে তেল সবার যাবে, জাহাজ যাবে। যে যা প্যাসেজ দেবে, আমাদের যারা কূটনৈতিক বন্ধু না তাদের সাথে আমি কোনো রকম ডিলে যাব না। ইট ইজ এ আন্ডারস্ট্যান্ডেবল পয়েন্ট। কেউ বোকা নয় পৃথিবীতে, ইটস আন্ডারস্ট্যান্ডেবল পয়েন্ট। কিন্তু যদি ইরান যে জিনিসটা এখন শুরু করলো, এই সিলেক্টিভ প্যাসেজ থেকে সরে এসে সেলফ সেন্ট্রিক একটা পলিসি মেকিংয়ে চলে এলো এবং হঠাৎ করে একটা হোলসাম সাবস্ট্যান্সিয়াল এক্সিট ডোর লক করে দিল, এই জিনিসটা না ইরানের হিতে খুব একটা যাবে বলে আমার মনে হচ্ছে না। এই যে ইউএই থেকে একটা এলএনজি এবং তার সঙ্গে অয়েল একটা চুক্তি তো হলো ভারতের, এতে যেটা সুবিধে হবে যে কোথাও গিয়ে এই যে স্ট্রেট অফ হরমুজটা ভারতের জাহাজগুলোকে আর পেরোতে হবে না, কারণ ইউএইটা একটু নিচের দিকে, স্ট্রেট অফ হরমুজের একটু নিচের দিকে। তাহলে কি এতে ভারতের অনেকটা সুবিধে হলো? যে সুবিধা হবে, সিকিউর লাইনিং হবে। দেখুন, ভারতের জাহাজের এই কনসেপ্টটা আমি আপনাকে বলি, এই কিছু কনসেপ্ট আছে যেগুলো একটু মিডিয়াতে ভুলভাল পৌঁছে যায়। ভারতের জাহাজ বলতে কি, ভারতের পতাকাবাহী জাহাজ সেটাই যেটা ভারতের রেজিস্টার্ড হচ্ছে এবং ভারতের ঢুকছে। বাট এরকম প্রচুর ভারতীয় জাহাজ আছে যারা অন্য দেশের হয়েও কাজ করে, সেখানে তাদের কি আছে না আছে। যেমন ধরুন, যে এই কিছুদিন আগে যে একটা কনফিউশন হচ্ছিল, সেখানে নট নেসেসারিলি ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল, সেখানে খুব সম্ভবত থাই ফ্ল্যাগ ছিল। তো সেটা যাই হোক, এটা অনেক কনফিউশনের ম্যাটার আছে। এবার পয়েন্টটা হচ্ছে, ভারতবর্ষ তো নিজের সিকিউরিটিটা দেখবে, নিজের সেফটিটা দেখবে। সেখানে ভারতবর্ষ মনে করছে যে আমি আমার অল্টারনেট চ্যানেল খুলবো। দেখুন, ইউ আর অলওয়েজ, আমি এখানে একটা বলি, ভারতের কাছে অল্টারনেট চ্যানেল কি খুলে গেল না? কারণ রাশিয়া থেকে তেল নিচ্ছিল, একটা চুক্তির মেয়াদ ছিল, সেটাকে আবার পুনর্নবীকরণ করা হয়েছে, সম্ভবত গতকাল রাতেই সেটা হয়েছে। তার মানে রাশিয়া থেকে ভারতে তেল ঢুকছে, ইউএইর সঙ্গে বেশ কিছু চুক্তি হয়েছে, তাতে তো ভারতের কাছে মাল্টিপল রোড অলরেডি খুলে গেল। গেল এটাই তো ভালো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন আফ্রিকায় গেছিল, আমি আপনার সাথেই সম্ভবত শো করেছিলাম, আমি তখন একটা কথা বলেছিলাম যে এটা একটা লং টার্ম ঘটি খেলা হলো। এই লং টার্ম ঘটিটা আজকে সার্ভিস দেবে। তো আফ্রিকান রুট খুলবে বিভিন্ন জিনিস, আমি আপনাকে বলছি সেটা কিসে খুলবে, মিনারেলস, মেটালজি, এসব জায়গায়, এসব সেকশনে। এনার্জি রুট খুলবে রাশিয়ার সাথে সম্পর্কে, এনার্জি রুট খুলবে কেন